হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইটস মি সুব্রত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমার এর আগের ব্লগে যেমনটা দেখতে পেয়েছিলেন, আমরা হায়দ্রাবাদ এআইজি হসপিটালে আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম। তো বাবাকে নিয়ে যাওয়ার পর ওখানে আমি চিকিৎসা করেছি। চিকিৎসা করার পর আমরা চলে এসেছি। তো অনেকে আমার কাছে ফোন করেছেন যে অ্যাকচুয়ালি হসপিটালটি কেমন, তো ওখানে চিকিৎসা কেমন, কীভাবে যাওয়া যায়, মানে অনেক ধরনের প্রশ্ন। তো অ্যাকচুয়ালি এগুলা ভাবলাম যে একটা ভিডিও করে এগুলো একটা প্রথম থেকে প্ল্যান ছিল ভিডিও করবো এটার। তো অ্যাকচুয়ালি পেশেন্ট নিয়ে গেলে তো আর ভিডিও করা যায় না। তারপরে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। এআইজি হসপিটাল অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো একটি হসপিটাল। এশিয়ার মধ্যে খুব ভালো একটি হসপিটাল, যেটা পেটের রোগীর জন্য, পেটের প্রবলেমের জন্য, আপনি যে কোনো পেটের প্রবলেমের জন্য আপনি এই হসপিটালে যেতে পারেন, নির্দ্বিধায় যেতে পারেন। খুব ভালো একটি হসপিটাল। এখন 2023-এ নাম্বার ওয়ান ছিল ইন্ডিয়াস নাম্বার ওয়ান র্যাঙ্কেড হসপিটাল গ্যাস্ট্রোএন্টারোলজি। তো বেস্ট হসপিটাল অফ ইন্ডিয়া 2023-এ। তো অ্যাকচুয়ালি কেমন প্র্যাকটিক্যাল যারা গিয়েছে ওরাই জানবে। আমি গিয়েছিলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের যে প্রবলেম, মানে আমার বাবার যে প্রবলেমটা ছিল আর কি, এটা প্যানক্রিয়াস এবং গল ব্লাডারের মাঝখানে কানেকশনের মধ্যে একটা প্রবলেম ছিল, যেখানে ত্রিপুরাতে যখন দেখিয়েছিলাম তখন খুবই বাজে একটা রেজাল্ট এসেছিল। তো যখন এরপর আর বাজে, মানে অনেকই বাজে, খুবই বাজে। তো যাই হোক, এরপর আর এখানে আমি ত্রিপুরাতে আর দেখাইনি। না দেখি কী করেছি, ডক্টর আমাকে রিকমেন্ড করলো যত তাড়াতাড়ি পারা যায় ভালো একটা চিকিৎসার জন্য। তো এরপর আমি ডক্টর অনেক জায়গায় খোঁজ খবর নিই কোথায় ভালো হবে। তো একজন ডাক্তার আমাকে বলে যে যদি পারো তাহলে এআইজি হসপিটাল, হায়দ্রাবাদ এআইজি হসপিটাল খুব ভালো একটি হসপিটাল, এশিয়ার মধ্যে খুব ভালো। তো আমি এরপর আমি গুগল করলাম, করার পর সব দেখলাম, ভালোই দেখলাম, র্যাঙ্কিংটাও অনেক ভালো আছে। তো আমার বন্ধুবান্ধব অনেকেই জানে, কিন্তু আমি তখনও জানতাম না অ্যাকচুয়ালি হসপিটালের সম্পর্কে ভালো একটা। তো এরপর গেলাম, যাওয়ার পর বাবাকে তো নিয়ে চিকিৎসা করেছি। এখন ভালোই আছে, আজকে হয়ে গেছে অনেক মাস। এখন ভগবানের আশীর্বাদে ভালোই আছে বাবা। তো অ্যাকচুয়ালি আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি, কীভাবে অনেকের মনে প্রশ্ন আছে, অনেকের কাজে লাগবে, আমি জানি এটা অনেকের কাজে লাগবে। তো কিভাবে যাওয়া যায় চিকিৎসা, আচ্ছা কীভাবে যাওয়া যায় বলতে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে যোগাযোগ অবশ্যই আছে ওখানে। আপনার ওখানে সিকান্দারবাদ একটা রেলওয়ে জাংশন আছে, সব জায়গার সাথে মোটামুটি এখানে যোগাযোগ আছে। আপনারা ট্রেনেও যেতে পারবেন ওখানে। আর যদি ফ্লাইটে যেতে হয়, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে এয়ারপোর্টটি আছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আর আমাদের থেকে তো অ্যাকচুয়ালি আমরা ইমার্জেন্সি টিকিট কেটেছিলাম, তখন হাতে তেমন সময় ছিল না। তো আমাদের তখন একটু টিকিটটার প্রাইসটা একটু বেশি ছিল আমাদের দুজনেরই, 22,000 টাকা সামথিং, 800 টাকার মতো একবার পড়েছিল। আমি দিয়ে দেবো এটা কত টাকা। তো আর ট্রেনে যদি যাই তাহলে সময়টা একটু বেশি লাগবে, তবে প্রাইসটা অনেকটাই কম। ঠিক আছে, আপনারা যদি ইমার্জেন্সি কিছু না হয় তাহলে ট্রেনের টিকিটটা করে নিলেই বেস্ট। ঠিক আছে, যদি ইমার্জেন্সি ওইরকম কোনো ইমার্জেন্সি পেশেন্ট না হয় যে খুব তাড়াতাড়ি না গেলেও চলবে, আস্তে আস্তে যাবো, তাহলে আগের থেকে ট্রেনের টিকিট কেটে রাখবেন, অনেক সস্তাতেই পেয়ে যাবেন। আর ফ্লাইটের টিকিটও আগের থেকে কাটলে অনেক সস্তাতেই পাওয়া যায়। তো আমরা ইমার্জেন্সি কেটেছিলাম, এই জন্য তেমন একটা ওইরকম একটা ভালো একটা ছাড় পাইনি আর কি। 22,000 টাকার উপরে পড়েছিল আমাদের। তো মোটামুটি আমাদের 44,000 আপ ডাউন, 44,000-এর উপরে আমাদের ফ্লাইটের টিকিটে গিয়েছিল। তো এরপর তাহলে তো বললাম কীভাবে যাবেন। ওর ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে রাজীব গান্ধী যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওখান থেকে ডিস্টেন্সটা মনে করেন 31 কিলোমিটার মতন। আর এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, ওখানে গাড়ি পেয়ে যাবেন, ওলা উবের টাইপের অনেক কিছু গাড়ি আছে, অনেক গাড়ি আছে। ওখানে 1,000 টাকার মতো রাখবে। আর সিকান্দারবাদ যে জংশন, ওখান থেকে ডিস্টেন্স বেশি না, তবে একটু সময় লেগে যাবে ওখান থেকে, কারণ প্রচণ্ড ট্রাফিক থাকে। ওখান থেকে 18 কিলোমিটার মতো এআইজি হসপিটাল। তো এ হলো কীভাবে আসবেন। এবার এসে প্রথমেই তো আপনারা যদি মনে করেন যে আপনারা ফ্লাইটে বা ট্রেনে আসার পর যদি সকালবেলা যদি আসেন তাহলে ওই দিনে কিন্তু আপনারা ডাক্তার দেখাতে পারবেন। যদি ওই দিনে ডাক্তার দেখাতে পারবেন এই জন্যই, কারণ সকালবেলা যদি আপনারা ফার্স্ট টাইম যদি ঢুকেন হসপিটালে, পেশেন্ট যদি খালি পেটে থাকে, তাহলে ফার্স্ট টাইম ডক্টর কী করবে, আপনাদেরকে কিছু টেস্ট রিকমেন্ড করবে।
আচ্ছা, এটা কি এভাবে বলবো নাকি হ্যাঁ কীভাবে করবেন? আচ্ছা, কীভাবে করবেন প্রথম থেকে বলি, মানে কীভাবে করবেন তাহলে একটু সুবিধা হবে আপনাদের। প্রথমে এই হসপিটালে গেলেন, আপনারা সকালবেলা হসপিটালে গেলেন, যাওয়ার পর প্রথমেই আপনারা ঢুকে আপনাদের আধার কার্ড বা যে কোনো আইডি কার্ড যদি থাকে ওটা দিয়ে আপনারা সেলফ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এটা হলো আমাদের ইন্ডিয়ান যারা আছি ঢুকেই প্রথমে সেলফ রেজিস্ট্রেশন করে নেবেন। নেওয়ার পর ওখান থেকে যে একটা আপনাদের পেশেন্টের একটা আইডি দেবে, ওই আইডিটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, একটা ছবি তুলে রেখে দেবেন। ওই আইডিটাই এবার যখন আপনার একটু সামনে গিয়েই আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই রিসেপশানে গিয়ে আপনার এই আইডিটা দেখালেই ওরা আপনাকে একটা ফাইল দিয়ে দেবে এবং ওখান থেকে রিকমেন্ড করবে কোথায় যেতে হবে। এরপর ওখানে উপরে আপনার কোঅর্ডিনেটর স্টাফরা আছে, আপনারা ওখানে গিয়ে আপনাদের প্রবলেমটা যদি আগের থেকে যদি আপনার জানা থাকে যে আপনি কাকে দেখাবেন, অনলাইনে যদি আপনি কোনো ডক্টরের বুকিং নিয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আপনার ডাইরেক্ট ওই ডক্টরের কাছে আপনারা যেতে পারবেন। আর যদি বুকিং না থাকে, যেমন অনেকেই জানেই না কাকে দেখাবে, ঠিক আছে, তো তখন আপনারা ওখানে গেলেন, যাওয়ার পর যে কোঅর্ডিনেটর স্টাফ যারা আছে ওনাকে হেল্প ডেস্ক যারা থাকেন ওনাদেরকে প্রবলেমটা যদি বলেন তাহলে আপনাদেরকে আপনার প্রবলেম হিসাবে আপনাদেরকে একটা ডক্টর রিকমেন্ড করবে যে ওনার কাছে যান আপনি, ঠিক আছে। তো যেমন আমরাও প্রথমে আমি অনলাইনে বুকিং করতে পারিনি, তো যাওয়ার পর আমি এভাবে হেল্প চেয়েছিলাম যে কাকে দেখালে ভালো হয়, তো ওনারা একটা ডক্টর রিকমেন্ড করেছিলেন। তো আমরা ওখানে বলে দেবে কত নাম্বার ক্লাস্টারে যেতে হবে, যথেষ্ট হেল্প করে। তো আমরাও যথারীতি ওই ওনাদের কথা মতো গেলাম, যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং অপেক্ষা করার প্রথমে গিয়ে আপনাদেরকে ডক্টরের ফিস যেটা ওটা দিতে হবে, ওটা সঙ্গে সঙ্গে আপনার একটা সিরিয়াল নাম্বারও দিয়ে দেবে যে কত নাম্বার সিরিয়ালে পড়বেন। তো এরপর আপনারা অপেক্ষা করবেন, ডক্টর আসবে, ডক্টর দেখাবেন। ডক্টর দেখানোর পর ডক্টর কিছু ওষুধ নয়, টেস্ট রিকমেন্ড করবে, কিছু টেস্ট লিখে দেবে। তো সকালে যাওয়ার জন্য এই কারণে বলছি খালি পেটে এই যে টেস্টগুলো, এগুলো খালি পেটে, বেশিরভাগ টেস্টই কিন্তু খালি পেটে করতে হয়। তো তখন আপনি এই টেস্টগুলো এই বিল্ডিংয়ের ভিতরেই আছে, ওনারা বলে দেবেন কত নাম্বারে যেতে হবে। তো এরপর আপনার বিলিং সেকশনে যাবেন, বিলিং সেকশনে আপনার যেই টেস্টগুলো দিয়েছে ওগুলো আপনি দেখাবেন। দেখানোর পর ওনারা একটা বিল বানাবে আপনার কত টাকা লাগবে, ও বিলটা নিয়ে ওই বিলের যে রিসিভ কপি যেটা ওটা নিয়ে আপনি ল্যাবে যাবেন। ল্যাবে যাওয়ার পর আপনার সমস্ত ধরনের ব্লাড টেস্টগুলো দিয়ে দেওয়ার পর আপনাদেরকে একটা টাইম দিয়ে দেবে, মোবাইলেও মেসেজ আসে যে টেস্টগুলো হয়েছে কিনা, তো টেস্টের রেজাল্টগুলো বেরিয়েছে কিনা। তো এরপর আপনি বিকালবেলার দিকে আপনি যাবেন, নর্মালি একটার পরে রেজাল্ট চলে আসে। তো এরপর আপনার এই যে রেজাল্টগুলো, যে আপনার যে ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো, ওগুলো আপনি কালেক্ট করার জন্য আপনাকে কিন্তু ওখানে গিয়ে ভিড় করতে হবে না। ওখানে কিছু রিপোর্ট কালেক্টিং কিছু মেশিন আছে, ওই মেশিনগুলোতেই আপনার যে পেশেন্ট যে আইডি, যেটা প্রথম থেকে যে পেশেন্ট আইডি, ওই আইডিটা কিন্তু আপনার সব সময় কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। তো ওই আইডিটা আপনি যখন ওখানে সার্চ করবেন তখন আপনার যে রিপোর্টগুলো অটোমেটিকলি শো করবে। এবার আপনার যে রিপোর্টগুলো দরকার ওগুলো ক্লিক করে আপনি অটোমেটিকলি ওখান থেকে বের করে নিতে পারবেন। যদি নাও পারেন, ওখানে কিছু হেল্প করার জন্য লোক থাকে, ওনাদেরকে বললেই ওনারা বের করে দেবে। তো ওগুলো বের করে আপনার যে রিপোর্টগুলো সবগুলো নিয়ে আবার ডক্টরের কাছে যান। ডক্টর বিকালবেলা আবার চারটার পরে বসে, সকালবেলা যে ডক্টর বসে ওই ডক্টরগুলো আবার বিকাল 4টার পরে আবার ডক্টরগুলো বসে। তো তখন আবার এই রিপোর্টগুলো আবার আপনি ডক্টরকে দেখাতে পারেন। দেখানোর পর ডক্টর এবার যদি ছোটোখাটো কিছু ইস্যু থাকে তাহলে তখনই ডক্টর আপনাকে কিছু ওষুধ রিকমেন্ড করে আপনাকে ওই দিনের মধ্যে হয়ে যাবে। আর যদি কোনো মেজর ইস্যু থাকে যদি থাকে তাহলে ওই দিন আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, রিপোর্টগুলো তো ঠিক আছে, এই জায়গার প্রবলেম আছে, আপনাকে এই রিপোর্টগুলো আপনাকে করাতে হবে। তো তখন আপনি এরপর আবার বাকি রিপোর্টগুলো করাবেন। তো নর্মালি কিন্তু ছোটোখাটো ইস্যু হলে একদিনের মধ্যে কিন্তু আপনার ডাক্তার দেখানো অনেকটাই কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আর
যদি বড়সড় কিছু ইস্যু থাকে তাহলে তো বলবে আপনাদের বিভিন্ন এন্ডোস্কোপি এসে অনেক কিছু থাকে, যেমন আমাদের এন্ডোস্কোপি করাতে ছিল, আলট্রাসোনোগ্রাফি, অনেক কিছু ছিল, আরও পেট সিটি স্ক্যান, এমআরআই, অনেক কিছু ছিল। তো এগুলোর জন্য একটু সময় লেগেছিল আমাদের। এক দিন তো রাত্রি প্রায় 1-2 বেজে গিয়েছিল শেষ করে আসতে আসতে। তো যাই হোক, তো তবে সিস্টেম যেটা আর কি, যাওয়ার পর ওখানে ডাক্তার দেখানোর সিস্টেমটা হলো এরকম। হ্যাঁ, আর ইন্টারন্যাশনাল পেশেন্ট, স্পেশালি বাংলাদেশের প্রচুর পেশেন্ট ওখানে যায়। বাংলাদেশের পেশেন্ট, প্রচুর পেশেন্ট যায়, যদিও এখন বর্তমানে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা অতটাও মধুর নয়। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে যদি কিছু কেউ দেখে থাকেন, তো আপনাদের প্রচুর লোক কিন্তু হয়তো বা আপনারা জানেন, আপনাদের প্রচুর লোক কিন্তু এখানে এসে ডাক্তার দেখায়। কিন্তু বর্তমানে আপনাদের এই সময় রাজনৈতিকভাবে যে একটু প্রবলেম চলছে আমাদের মানে ভারত বিদ্বেষে যেসব কথাবার্তা, এইসব কারণে বর্তমানে কিন্তু ভিসা নিয়েও কিছুটা প্রবলেম চলছে। যদিও আমাদের মেডিকেল ভিসাটা কিন্তু চালু আছে, সমস্যা নেই, আপনারা আসতে পারবেন, ডাক্তার দেখিয়ে যেতে পারবেন। তো ইন ফিউচার হয়তো বা না, গতকালকে দেখলাম আবার অন্যান্য বিষয়গুলো সমাধান হয়ে যাবে। আপনাদের যে বিদেশমন্ত্রী, আমাদের বিদেশমন্ত্রীর সাথে কথা বলে এগুলো সমাধান করার চেষ্টা করছেন। আর যাই হোক, যে অবশ্যই তাড়াতাড়ি প্রবলেমটা আপনারা সলভ হয়ে যাবে আশা করছি। এখানে কি পরিমাণ টাকা লাগতে পারে এটা একটু বলে দিই। টাকার ব্যাপারটা বলতে, যদি আপনার যদি ছোটোখাটো ইস্যু হয়ে থাকে, তাহলে আপনার যে টেস্টগুলো, ওই টেস্টগুলো মনে করুন আপনার 15-16 হাজার বা 20,000 টাকার মধ্যে হয়ে যাবে টেস্টগুলো। এরপর ওষুধ লিখে দেবে, এবার ওষুধ আপনার যা লাগে এগুলো, আর থাকা খাওয়া ওগুলো আমি ধরছি না, জাস্ট হসপিটালের যে খরচাটা ওটা বলছি। আর যদি কোনো একটু মেজর ইস্যু থাকে আর কি, তাহলে ওখানে একটু টেস্টের যে কস্ট, যেটা মানে যে টাকাটা লাগবে ওটা একটু বেশি লাগবে। যেমন আমাদের কাছ থেকে আমরা অনেকগুলো টেস্ট করতে হয়েছিল, আমরা টোটাল ওখানে 14 দিন ছিলাম, 14 দিনের মাথায় এসেছিলাম। তো হ্যাঁ, 14 দিন ছিলাম, হয়তো 14 দিনের পরে এসেছিলাম। যাই হোক, তো 13-14 দিন ছিলাম। তো আমাদের যে টেস্টগুলো, অনেকগুলো টেস্ট করতে হয়েছিল, টেস্টগুলো কিন্তু একদিনে হয়নি, আমাদের প্রায় 4-5 দিন পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের টেস্টই করিয়েছি। এর মধ্যে মাঝখানে আবার রোববার ছিল, তো রোববার কিন্তু আবার একটা জায়গাতে আমরা ঘুরতে গিয়েছিলাম, ওটাও কিন্তু এর পরের ভিডিওতে আসবে। আর যাই হোক, তো প্রায় আমাদের 50,000-এর কাছাকাছি ক্রস করেনি ডক্টরের ফিস এবং যে টেস্টগুলো, এগুলো মিলিয়ে প্রায় 50,000-এর 50,000 টাকা আমার মতন কাছাকাছি লেগে গিয়েছিল। তো আর যে এরপর আমার বাবাকে তো ভর্তি করাতে হয়েছিল এবং সার্জারি করাতে হয়েছিল। তো আমাদের সার্জারি যে কস্ট, যেটা এটা হলো সার্জারির সময় যেটা প্রায় লেগেছিল 1,45,910 টাকা। এটা হলো আপনার ওটির বিল টিল সহ মিলিয়ে, এবং আইসিইউতেও ছিল, সব কিছু মিলিয়ে আপনার 1,45,910 রুপিস। এটা ছিল আপনার যখন ভর্তি করিয়েছিলাম আর কি, যখন অপারেশনটা হয়েছিল তখন। তো এছাড়া আর বাকি যে টেস্টে লেগেছিলো মনে করুন 50,000 টাকার মতো। আর বাকি এবার আমার হোটেলে ছিলাম, এবার হোটেলের খরচাটা বলি। ওষুধপত্র কিন্তু আমার ওষুধ কিন্তু বেশি টাকা লাগেনি, আমার ওষুধ 7-8 হাজার টাকার মতো ওষুধ লেগেছিলো, এর থেকে বেশি ওষুধ লাগেনি। তো অনেকের কিন্তু ওষুধ লাগে বেশি। এরপর হোটেল খরচাটা, হোটেলে আপনার এখানে হসপিটালের কাছেই প্রচুর হোটেল আছে এখানে। হোটেলগুলোর মধ্যে দেখবেন ওখানে নন বেঙ্গলি সবাই, কিন্তু সবগুলো হোটেলের মধ্যে বাংলাতে লেখা আছে যে অনেক ধরনের হোটেল আছে। আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো, এগুলো আপনারা ওখান থেকে নিয়ে ফোন করতে পারেন। যদি আপনারা কেউ যান, তাহলে আপনাদের এই নাম্বারগুলো আশা করে কাজে লাগবে। অনেকগুলো হোটেলের ভিজিটিং কার্ড আমি নিয়ে এসেছি। আর যে হোটেলগুলোর প্রাইস সম্পর্কে যদি বলি, বেশিরভাগ এখানের হোটেলগুলোই 800, 1000, 1200 এর মধ্যে পাওয়া যায়। আর এর থেকে যদি আপনারা একটু ভালো হোটেল চান, আরও দামি হোটেলও আছে। এই যে হোটেলে দেখতে পাচ্ছেন, এটা হলো একটু দামি হোটেল, এখানে এসি রুম টুম থেকে নিয়ে অনেক কিছুই আছে, ভালো হোটেল আছে। তো আপনাদের যদি মনে করেন যে না আমাদের একটু ভালো হোটেল লাগবে, এসি লাগবে, সে লাগবে, তাহলে এই হোটেলটা আপনারা যেতে পারেন। আর যদি মনে করেন যে নর্মাল ডক্টর দেখাতে গিয়ে সবাই তো চায় যে এত বেশি একটা হাইফাই থাকার কী বা দরকার আছে, তো
নর্মালি আমি মনে করি যে 1000-1200 বা 800 টাকার মধ্যে যে হোটেলগুলো ঠিক আছে যথেষ্ট। আমরা 1000 টাকা করে নিয়েছি এই জন্য, কারণ আমরা ওখানের খাওয়াটা আমাদের অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছিল না। আর তখন আমাদের একটু অসহ্য পড়েছিল, যার কারণে আমরা নিরামিষ খাচ্ছিলাম। এই জন্য আমরা নিজেরা রান্না করে খেয়েছিলাম। আমাদেরকে গ্যাস, ওনাদের যে রান্না করার জন্য যে জিনিসপত্র যেগুলো লাগে সব কিছুই আমাদেরকে দিয়েছিল। আমরা পার ডে 1000 টাকা করে দিয়েছিলাম, ঠিক আছে। এমনই থাকে, রেটগুলো বেশিরভাগ এমনই থাকে। তো এতে কোনো অসুবিধা হয়নি, ভালোই লেগেছিলো, হোটেলগুলো ভালোই লেগেছিলো, সমস্যা হয়নি। কিন্তু আমাদের কাছে আমাদের তো মুক্ত খোলা জায়গায় খোলা পরিবেশে থাকতে অভ্যস্ত, ওই যার কারণে বড় বড় বিল্ডিং, ওখানে একটু দমবন্ধকর পরিস্থিতি, কিন্তু কিছু করার নেই, থাকতে তো হবে। গিয়েছি, ডাক্তার দেখাতে হবে। ওখানে গিয়ে আপনাদের সব ধরনের সব ভাষার লোকই ওই হসপিটালে আছে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলেও সমস্যা নেই, ওখানে বাংলা ভাষার লোকও আছে। আপনি যদি কথা বুঝিয়ে বলতে না পারেন তাহলে আপনাকে কেউ না কেউ হেল্প করবে। তো এমনিতে আমার কাছে কোনো প্রবলেম মনে হয়নি, আমার কাছে অসুবিধা হয়নি। আমি একাই গিয়েছিলাম, মাঝখানে আমার শালাবাবু একজন এসেছিল, ও 2 দিন মতো ছিল। যাই হোক, এরপর আবার ও চলে গেছে। কিন্তু এরপর আমি টোটালি 13-14 দিন আমি একাই ছিলাম ওখানে। তো আমার এমন কোনো অসুবিধা হয়নি। যাই হোক, তো আর লাগেজ যদি আপনারা, হ্যাঁ, সকালবেলা যদি আপনারা যান, অনেকে কী করবেন, হ্যাঁ বলে আমরা এত দূর থেকে যাব, সকালবেলা গিয়ে কি ডাক্তার দেখাতে পারবো। যদি মনে করেন যে না, আপনাদের হাতে সময় নেই, এখন হোটেল খুঁজে বের করতে অনেক কিছু করতে আজকের দিনটা মিস করবেন না, তাহলেও কোনো সমস্যা নেই। আপনাদের যে লাগেজগুলো কিন্তু নিয়ে আপনি হসপিটালে যেতে পারবেন। ওখানে লাগেজ স্টোরে মানে লকারও আছে, লাগেজ লকার। এই যে দেখতে পাচ্ছেন ডাইন দিকে, এখানেই এই ঢুকতেই, মেন গেট দিয়ে ঢুকতেই ডাইন সাইডে দেখবেন, ওখানে সিকিউরিটিকে বললে ওনারা দেখিয়ে দিবেন। ওখানে আপনারা নিচে গিয়ে গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট 1 বা 2তে জানি এই ফেসিলিটিটা আছে। আপনাদের লাগেজগুলো ওখানে নিয়ে, ওখানে আপনাদেরকে লাগেজ লকারের মধ্যে লাগেজগুলো রেখে আপনাদেরকে একটা টোকেন দিয়ে দেবে। ডক্টর দেখানোর পর আপনার যাওয়ার সময় আবার ওখানে টোকেনটা শো করে আপনার লাগেজ নিয়ে আবার বেরিয়ে পড়তে পারেন। তো এই জন্য প্রথম দিন যদি আপনি যান যে লাগেজ কোথায় রাখবো, এত কিছু কোথায় রাখবো, এটা কোনো সমস্যা নয়। এটাও খুব ভালো একটা ব্যবস্থা আছে ওখানে। তো এক বিল্ডিংয়ের মধ্যেই সব কিছু হয়ে যাবে। আপনাদের এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই আপনার সব কিছুই পেয়ে যাবেন। তো মোটামুটি আমি সব কিছুই খুলে বলার চেষ্টা করেছি। যেমন আপনাদের ভর্তির যে চার্টগুলো, মানে আপনার কোথায় ভর্তি করবেন, এখানেও কিন্তু আপনার অনেকগুলো আছে। জেনারেল ওয়ার্ড আছে এবং ভিআইপি। আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, এই চার্টটা দেখে নিন। এখানে কিন্তু দেখুন একদম লো প্রাইস থেকে নিয়ে কত হাই রেঞ্জ পর্যন্ত আছে। পেশেন্টে আপনাদের ইচ্ছে মতো আপনাদের কাছে টাকা কেমন আছে এই হিসাবে আপনি ওখানে যে ভর্তি করাতে পারবেন, যে রুমগুলো আর কি। টুইন শেয়ারিং আছে, সিঙ্গেল রুম আছে এবং জেনারেল। আমরা তো যেটা রেখেছি জেনারেল, ওখানে যে আমাদের জেনারেল যথেষ্ট ভালো, ওখানে সব আছে, এসি থেকে নিয়ে সব কিছুই আছে। এরপর হাই রেঞ্জে যেগুলো আছে প্রাইসগুলো একটু দেখে নিন, আপনি একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিন প্রয়োজন হলে। আর কি বলা যায়, আর কি মিস করছি। আচ্ছা দেখ, আমরা এরপরে যেটা বলেছিলাম, ফাঁকে রোববার ছিল, রোববার আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম। এরপরের ভিডিওতে আমরা কোথায় কোথায় ঘুরতে বেরিয়েছিলাম ওগুলো শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে ওখানে কারোর যাওয়ার প্রয়োজন না হোক। এখন যদি প্রবলেম যদি হয়ে যায় না তাহলে তো আর না গিয়ে উপায় নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। অসংখ্য ধন্যবাদ।